হ্যালো বন্ধুরা, বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওগুলিতে এনসিইআরটি যে বুকটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। তাদেরকে এই ভিডিওগুলি এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। তো এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তো শুরু করা যাক। নেচার অফ এনজাইম অ্যাকশন, তো এনজাইমের কিছুটা পার্ট এর আগের ভিডিওতে পড়ানো হয়েছিল, তো এটা নেক্সট পার্ট। তো এনজাইমের প্রকৃতি বা এনজাইম কত প্রকারের হয়, কী কী। Each enzyme has a substrate binding site in its molecule so that a highly reactive enzyme substrate complex is produced. তো এটা আগে দেখেছি যে এনজাইমের মধ্যে অ্যাক্টিভ সাইট থাকে, সেখানে সাবস্ট্রেট যুক্ত হয়, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হয়। দিস কমপ্লেক্স ইজ শর্ট লিভড অ্যান্ড ডিসোসিয়েটস ইন্টু ইটস প্রোডাক্টস অ্যান্ড দ্য আনচেঞ্জড এনজাইম উইথ অ্যান ইন্টারমিডিয়েট ফর্মেশন অফ দ্য এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। তো এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আছে সেটা হচ্ছে অস্থায়ী। তো এখানে বন্ড তৈরি হবে, বন্ড ভাঙবে, তখন প্রোডাক্ট তৈরি হবে, দিয়ে তৈরি হবে কি এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, এবং তারপরে সেই এনজাইম থেকে প্রোডাক্টটা বাইরে বেরিয়ে যাবে, আর এনজাইমটা যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে, কোনো রকমের পরিবর্তন হবে না। তো এই যে এনজাইম থেকে এই যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এনজাইমের মাধ্যমে, তো তাকে এই যে নিম্নলিখিত ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। যে প্রথমে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপর এখানে বন্ড তৈরি হলো, বন্ড ভেঙে গেল, তারপর এখান থেকে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, তারপরে এনজাইম প্রোডাক্ট থেকে এনজাইম আলাদা হয়ে গেল, প্রোডাক্ট আলাদা হয়ে গেল, এনজাইম যেমন ছিল আবার তেমনই পাওয়া গেল, কোনো রকমের চেঞ্জ হলো না বিক্রিয়া শেষে। দ্য ক্যাটালাইটিক সাইকেল অফ অ্যান এনজাইম অ্যাকশন ক্যান বি ডেসক্রাইবড ইন দ্য ফলোয়িং স্টেপ। যে কীরকমভাবে এনজাইমের কাজটা হয় এটা এই নিম্নলিখিত স্টেপগুলোর মাধ্যমে বলা যেতে পারে, যে প্রথমে কোনটা ঘটে তারপর কি হয়। তো প্রথমে কি হয়, ফার্স্ট দ্য সাবস্ট্রেট বাইন্ডস টু দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম ফিটিং ইনটু দ্য অ্যাক্টিভ সাইট। তো সর্বপ্রথমে এনজাইমের মধ্যে যে অ্যাক্টিভ সাইট থাকে, তো সেই অ্যাক্টিভ সাইটে যদি এটা একটা এনজাইম হয়, তো এনজাইমের মধ্যে যে অ্যাক্টিভ সাইট থাকে এটা যদি অ্যাক্টিভ সাইট হয়, তো সেই অ্যাক্টিভ সাইটের সঙ্গে এই যে সাবস্ট্রেট আছে সেই সাবস্ট্রেটটা যুক্ত হয়, ফিট হয়। 2 নম্বর, দ্য বাইন্ডিং অফ দ্য সাবস্ট্রেট ইনডিউস দ্য এনজাইম টু অল্টার ইটস শেপ ফিটিং মোর টাইটলি অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট। তো যখনই সাবস্ট্রেটটা হালকা যুক্ত হবে, তো এটা যদি কোনো রকমভাবে এবড়ো থেবড়ো থাকে, তো এবড়ো থেবড়ো থেকে সেটা এই যে সাবস্ট্রেটের মতো সেরকম হয়ে যায়, যাতে সেটা বাইন্ডিংটা খুব টাইট হয়, যাতে লুজ না হয়, অর্থাৎ এর শেপটা সাবস্ট্রেটের শেপের মতো হয়ে যাবে। এনজাইমের যে ক্রেভাইসিস বা পকেট থাকে বা অ্যাক্টিভ সাইড থাকে, তো তার আকার আকৃতিটা সাবস্ট্রেটের মতো হয়ে যাবে, যাতে খুব ভালো করে বাইন্ড থাকতে পারে। দ্য অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম নাও ইন ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য সাবস্ট্রেট ব্রেক্স দ্য কেমিক্যাল বন্ডস অফ দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য নিউ এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স ইজ ফর্মড। তো সাবস্ট্রেট যখন বাইন্ড করে গেছে, তো সাবস্ট্রেটের মধ্যে যে সমস্ত বন্ডগুলো ভাঙা দরকার সেগুলো ভেঙে যাবে, যে সমস্ত বন্ডগুলো জোড়ানোর দরকার সেই সমস্ত বন্ডগুলো তৈরি হবে, এবং সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হবে, এবং এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হবে। দ্য এনজাইম রিলিজড দ্য প্রোডাক্টস অফ দ্য রিয়াকশন অ্যান্ড দ্য ফ্রি এনজাইম ইজ রেডি টু বাইন্ড টু অ্যানাদার মলিকুল অফ দ্য সাবস্ট্রেট। তো যখন এনজাইমের থেকে যখন দেখা গেলো যে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তো সেই প্রোডাক্টটা যেটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে, আর এনজাইমটা যেমন আগে ছিল তেমন আবার থেকে যাবে, আর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা বাইরে বেরিয়ে যাবে, এবং এই এনজাইমটা আবার অন্য কোনো সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে। এরকম হাজার হাজার এনজাইম আছে, হাজার হাজার সাবস্ট্রেট আছে, সর্বদা যুক্ত হচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার নতুন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এভাবে প্রক্রিয়া চলতেই থাকছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, কী কী ফ্যাক্টর আছে যেগুলো এনজাইমের কার্যকারিতাকে অ্যাফেক্ট করে। তো দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান এনজাইম ক্যান বি অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন দ্য কন্ডিশন হুইচ ক্যান অল্টার দ্য টার্সারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। তো কোনো একটা এনজাইম কী কাজ করবে সেটা তার অবস্থার উপর নির্ভর করে, যে সেখানকার টেম্পারেচার কেমন আছে, সেখানকার পিএইচ কেমন আছে। তো এই সমস্ত টেম্পারেচার পিএইচ কী করে, যে এনজাইমের যে টার্সারি স্ট্রাকচার আছে সেটার পরিবর্তন ঘটায়, ফলে এনজাইমের কার্যকারিতার পরিবর্তন ঘটে, কারণ একটা এনজাইমের বা একটা প্রোটিনের টার্সারি স্ট্রাকচারটাই তার কার্যকারিতার জন্য দায়ী। These include temperature, pH, change in substrate concentration or binding of specific chemicals that regulates its activity. তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কি, যে টেম্পারেচার হতে পারে,
পিএইচ হতে পারে এইচ প্লাস ওএইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, পিএইচ মানে অ্যাসিডিক না বেসিক, ওটা হচ্ছে পিএইচ। চেঞ্জ ইন সাবস্ট্রেট কন্ডিশন, যে কনসেন্ট্রেশন, যে সাবস্ট্রেট যেটা আছে তার ঘনত্ব কতটা বেশি পরিমাণে সাবস্ট্রেট আছে। বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যালস দ্যাট রেগুলেট ইটস অ্যাক্টিভিটি, বা অ্যাক্টিভ সাইডে এমন কোনো পদার্থ যুক্ত হয়ে গেল যে যেটা যেটা এনজাইমের কার্যকারিতাকে আরও বৃদ্ধি করলো, যেটাকে বলা হয় ইনহিবিটার, তারপরে প্রোমোটার, ক্যাটালিস্টও যেমন ছিল অ্যালোস্টেরিক সাইটে কিছু একটা যুক্ত হয়ে গেল, অ্যাক্টিভ সাইটটাকে সক্রিয় করে দিল, তার ফলে অনুঘটকের কার্যকারিতা আরও বৃদ্ধি পেয়ে গেল। তো সেরকম কিছু কেমিক্যালস এই সমস্ত হতে পারে। তো এবার একে একে পড়তে হবে। প্রথমে আসছে টেম্পারেচার অ্যান্ড পিএইচ। তো এই দুটো কীভাবে অ্যাফেক্ট করে। এনজাইম জেনারেলি ফাংশন ইন এ ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড পিএইচ। এনজাইম যেটা আছে জীবদেহে অনুঘটক রূপে কাজ করে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট পিএইচ অর্থাৎ অ্যাসিডিক ও বেসিক কন্ডিশনের মধ্যে এটা কাজ করতে পারে। এটা এমন না যে অজৈব অনুঘটকের মতো হাজার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কাজ করতে পারবে, এমন না। একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। ইচ এনজাইম শোজ ইটস হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড পিএইচ কল্ড দ্য অপটিমাম টেম্পারেচার অ্যান্ড অপটিমাম পিএইচ। তো প্রত্যেকটা এনজাইম আছে যার একটা নির্দিষ্ট টেম্পারেচার বা পিএইচ আছে, যেখানে তার কার্যকারিতাটা সবচেয়ে বেশি হয়। তখন এই যে সর্বোচ্চ টেম্পারেচার, এটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। এই যে সর্বোচ্চ পিএইচ তাকে বলা হয় অপটিমাম পিএইচ। এই কন্ডিশনে এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ আছে, তারপর পিএইচের এই পরিমাণে এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ আছে, তার জন্য এটা বলা হয় অপটিমাম টেম্পারেচার বা অপটিমাম পিএইচ। এই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার বা এই পিএইচটাকে বলা হয় অপটিমাম পিএইচ। অ্যাক্টিভিটি ডিক্লাইন্স বোথ বিলো অ্যান্ড অ্যাবভ দ্য অপটিমাম ভ্যালু। তো এটা অপটিমাম ভ্যালু, তো তার এদিকেও অ্যাক্টিভিটি কম, তার এদিকেও অ্যাক্টিভিটি কম। এটাও অপটিমাম পিএইচ, তার এদিকেও অ্যাক্টিভিটি কম বা সক্রিয়তা কম, এদিকেও অ্যাক্টিভিটি বা সক্রিয়তা কম। তাহলে অপটিমাম লেভেলে অ্যাক্টিভিটি বা সক্রিয়তাটা সবচেয়ে বেশি, তার দুই দিকেই কমতে থাকে। লো টেম্পারেচার প্রিজার্ভ দ্য এনজাইম ইন এ টেম্পোরালি ইনঅ্যাক্টিভ স্টেট, whereas high temperature destroyed enzymatic activity because proteins are denatured by heat. তো যদি কম তাপমাত্রা থাকে তাহলে কি হয়, এই যে এটা টেম্পারেচারের ক্ষেত্রে এটা হচ্ছে অপটিমাম বা এটা হচ্ছে সর্বোচ্চ। তো এর থেকে যদি কম তাপমাত্রা থাকে, যদি এই লেভেলে থাকে, তাহলে কি হবে, যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে। তো সেই পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি কম টেম্পারেচারে প্রদান করতে পারে না, সেই পরিমাণ এনার্জি, সেই পরিমাণ শক্তি প্রদান করতে পারে না। ফলে কি সব ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এনজাইম তার কার্যকারিতা শুরু করতে পারে না। তার জন্য কম তাপমাত্রাতে এনজাইমের অ্যাক্টিভিটি কম। আবার যদি তাপমাত্রা অপটিমামের থেকে বেশি করে দিই তাহলে কী হবে, তো বেশি করলে কী হয়, যে প্রোটিন বেশি তাপমাত্রায় ডিন্যাচার করে। মানে হলো যে টার্সারি স্ট্রাকচারটা ভেঙে সেখান থেকে সেকেন্ডারি স্ট্রাকচারটা ভেঙে সেখান থেকে প্রাইমারি স্ট্রাকচার তৈরি হবে। অর্থাৎ প্রোটিনগুলো সুতোর মতো খণ্ডে খণ্ডে ভেঙে যায়, তার স্ট্রাকচারগুলো বিনষ্ট হয়ে যায়, ওটা হচ্ছে ডিন্যাচারেশন বলে। তো বেশি তাপমাত্রায় ডিন্যাচার হয়ে যায়। তো কম তাপমাত্রা হলে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রাসায়নিক বিক্রিয়া শুরু করতেই পারছে না। বেশি তাপমাত্রা হয়ে আবার প্রোটিনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ডিন্যাচার হয়ে যাচ্ছে। তাই দুটো তাপমাত্রাই ক্ষতিকর, অপটিমাম টেম্পারেচারে সবচেয়ে বেশি কাজ করতে পারে। তো এটাই বলা আছে। তো এটা তো দেখাই হলো। আবার এখানে লেখা আছে এনজাইমের যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এনজাইমের অ্যাক্টিভিটি, আর এক্স অ্যাক্সিস হচ্ছে পিএইচ আর টেম্পারেচার। এটা হচ্ছে অপটিমাম পিএইচ, এটা হলো অপটিমাম টেম্পারেচার, যেখানে কার্যকারিতা সবচেয়ে বেশি, তার দুই দিকে কি কমতে থাকে কার্যকারিতা। তারপর কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের ঘনত্ব, এই যে এটা হচ্ছে রিয়াকশনের গতিবেগ, ভেলোসিটি অফ রিয়াকশন বা রিয়াকশন কতটা হারে হচ্ছে, আর এটা হচ্ছে সাবস্ট্রেটের ঘনত্ব যত বাড়ছে এদিকে, তো রিয়াকশনের যে রেট সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তো গ্রাফ তোমরা 11-এ পড়েছো, ম্যাথে গ্রাফ কীভাবে দেখতে হয়, বা ফিজিক্সেও পড়েছো। তো আস্তে আস্তে যত কনসেন্ট্রেশন বাড়ছে ততই কী হয়, এদের যে ভেলোসিটি সেটাও আস্তে আস্তে বাড়ছে। এই যে প্রথমে এতটা ছিল, তারপর এতটা হলো ভেলোসিটি, তারপর এতটা হলো, এভাবে ভেলোসিটিও বাড়তে থাকছে। এবং এই যে যে কনসেন্ট্রেশনে যে রেটটা আছে সে রেটটা হাফ হয়ে যায়, তাকে বলা হয় কেএম ভ্যালু। তো সেই কেএম ভ্যালুটা একটু পরই পড়বে, এখানে আগে বলে দিলাম, আবার বলে দেবো। এই তো এবার আসছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের ঘনত্ব।
With the increase in substrate concentration, the velocity of the enzymatic reaction rises at first. যে সাবস্ট্রেটের ঘনত্ব যত বাড়াবো, যে পদার্থটাকে চেঞ্জ করতে হবে সেই পদার্থটাকে বা সাবস্ট্রেটের ঘনত্ব যত বাড়াবো তত কী হবে, বেশি পরিমাণে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হবে, ফলে কি বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে, তাই রিয়াকশনটা বাড়বে, প্রথমের দিকে বাড়ে। দ্য রিয়াকশন আলটিমেটলি রিচেস এ ম্যাক্সিমাম ভেলোসিটি Vmax which is not exceeded by any further rise in concentration of the substrate. তো তারপর এভাবে বাড়তে থাকে কিন্তু একটা সময় একটা সম্পৃক্ত হয়ে যায়, যে হয়তো 1000টা, বলার জন্য বলছি যে হয়তো 1000টা এনজাইমের অণু আছে, সাবস্ট্রেট প্রথমে 100টা করলাম, তারপরে 100 থেকে 200 করলাম, রিয়াকশন রেট বাড়লো, 200 থেকে 500 করলাম, রিয়াকশন রেট বাড়লো, 500 থেকে 1000টা করলাম, রিয়াকশন রেট বাড়লো। কিন্তু 1000টা যখন হয়ে গেল তো 1000টা সাবস্ট্রেট 1000টা এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিন্তু তারপরে যদি আরও সাবস্ট্রেট বাড়াই, 1200 করলাম, তো বাকি যে 200টা বাড়ালাম সে তারা কোথায় যুক্ত হবে, আর তো কোনো এনজাইম ফাঁকা পড়ে নেই। তো তখন কী হবে, তখন আর রিয়াকশন রেট বাড়বে না, সেটা সম্পৃক্ত হয়ে গেছে, সেটা স্টেবল হয়ে গেছে। তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে, কিন্তু তারপরে আর বাড়ে না, যখন সেটা সম্পৃক্ত হয়ে যায় তখন আর বাড়ে না। This is because the enzyme molecules are fewer than the substrate molecules, and after saturation of these molecules there are no free enzyme molecules to bind with the additional substrate molecules. তো যেটা বললাম সেটাই, যে এটা যেটা আমি বললাম সেটা লেখা আছে যে দ্য এনজাইম মলিকুলস আর ফিওর দ্যান দ্য সাবস্ট্রেট মলিকুল, যে সাবস্ট্রেট মলিকুলের তুলনায় এনজাইমের যে মলিকুল বা অণু সেগুলো কম থাকে, আর যখন স্যাচুরেশন হয়ে যায় দেয়ার আর নো ফ্রি এনজাইম মলিকুলস টু বাইন্ড দ্য অ্যাডিশনাল সাবস্ট্রেট মলিকুল। যখন স্যাচুরেশন হয়ে যায় হয়তো 1000টা এনজাইম ছিল, 1000টা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আর কোনো ফ্রি এনজাইম বাকি নেই। তো যতই সাবস্ট্রেট যুক্ত হয়ে যাক, বৃদ্ধি করা হোক, সেগুলো তো যুক্ত হওয়ার জন্য কোনো এনজাইম নেই, তাহলে তারা কীভাবে বাড়বে, তাই রিয়াকশন রেটটা আর বাড়ে না, যেমন ছিল তেমন থেকে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। The activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals that bind to the enzyme. তারপর এনজাইমের যে অ্যাক্টিভিটি সেটা কিছু নির্দিষ্ট কেমিক্যালের উপরে নির্ভর করে, যেটা এনজাইমের সঙ্গে বাইন্ড করে। When the binding of the chemical shuts off enzyme activity, the process is called inhibition and the chemical is called inhibitor. তো প্রোমোটার ইনহিবিটার দুরকম পদার্থ আছে। একরকম পদার্থ আছে ইনহিবিটার, যেটাকে যে সমস্ত পদার্থগুলো এনজাইমের সঙ্গে যুক্ত হলে এনজাইমের যে কার্যকারিতা সেটা কমে যায়, তার অ্যাক্টিভ সাইডের সঙ্গে সাবস্ট্রেটের যে যুক্ত হওয়ার ক্ষমতা সেটা কমে যায়, তো এদেরকে বলা হয় ইনহিবিটার। আর এই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় ইনহিবিশন। আর কিছু পদার্থ আছে যেগুলো সাবস্ট্রেটের এই এনজাইমের সঙ্গে যুক্ত হলে এনজাইমের যে সক্রিয়তা সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ বেশি পরিমাণের সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে, তো এদেরকে বলা হয় প্রোমোটার, এবং প্রসেসটাকে বলা হয় প্রমোশন। When the inhibitor closely resembles the substrate in its molecular structure and inhibits the activity of the enzyme, it is known as competitive inhibitor. তো ইনহিবিটার আবার দুই প্রকার আছে, একটা কম্পিটিটিভ ইনহিবিটার আছে আর একটা অ্যালোস্টেরিক ইনহিবিটার আছে। তো কম্পিটিটিভ ইনহিবিটারটা কী হয়, যে এক্ষেত্রে যে পদার্থ যেটা এনজাইমের রাসায়নিক বিক্রিয়াটাকে কমাবে সেটা সাবস্ট্রেটের মধ্যে দেখতে হয়। তো এখানে একটা বলেছি যে হয়তো এটা একটা এনজাইম, এটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। তো সাবস্ট্রেট দেখতে এরকম, তো যে এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা স্ট্রাকচার। ইনহিবিটার যেটা সেটাও দেখতে এরকম, সেটা হচ্ছে ইনহিবিটার। দুটো পদার্থ দেখতে একই রকম, ঠিক আছে। তো এবার এই যে অ্যাক্টিভ সাইট আছে এখানে, তো অ্যাক্টিভ সাইটে কী হয়, সাবস্ট্রেট যুক্ত না হয় ইনহিবিটার যুক্ত হয়ে যায়, ফলে কী হয়, সাবস্ট্রেট আর যুক্ত হতে পারে না, ফলে কি রাসায়নিক বিক্রিয়া গতি কমে যায়, অর্থাৎ কম পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়, তো এটা হচ্ছে ইনহিবিশন করছে। তো এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটার, কারণ কি এক্ষেত্রে যে ইনহিবিটারটা আছে সেটা সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করছে, যে কে অ্যাক্টিভ সাইটের এই যে পকেট আছে সেখানে যুক্ত হতে পারে, তো তার জন্য এটা বলা হয় কম্পিটিটিভ ইনহিবিটার। ডিউ টু ইটস ক্লোজ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ দ্য সাবস্ট্রেট, দ্য ইনহিবিটার কম্পিটস উইথ দ্য সাবস্ট্রেট ফর দ্য সাবস্ট্রেট বাইন্ডিং সাইট অফ দ্য এনজাইম। তো যেটা বললাম সেটা যে এই ইনহিবিটারের স্ট্রাকচারটা সাবস্ট্রেটের মতো দেখতে হয়, তো এনজাইম চিনতে পারে না যে কোনটা সাবস্ট্রেট কোনটা ইনহিবিটার, তো ইনহিবিটারটা এই এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে যায়, সাবস্ট্রেট যুক্ত হতে পারে না, অর্থাৎ সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন হয়েছে এক রকমের, তাই এটাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিটার। কনসিকুয়েন্টলি দ্য সাবস্ট্রেট ক্যান নট বাইন্ড অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দ্য এনজাইম অ্যাকশন ডিক্লাইন্স। তো এর ফলে কী হয়, যে ইনহিবিটার যুক্ত হলে সাবস্ট্রেট আর যুক্ত হতে পারবে না, সাবস্ট্রেট যুক্ত না হতে পারলে আর প্রোডাক্ট তৈরি হবে না, তো এইভাবে তার কার্যকারিতাটা কমে যায়।
এখানে একটা এক্সাম্পল আছে যে ইনহিবিশন অফ সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বাই ম্যালোনেট হুইচ ক্লোজলি রিজাম্বল দ্য সাবস্ট্রেট সাকসিনেট ইন স্ট্রাকচার। তো এখানে একটা এক্সাম্পল আছে যে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ কী হয়, এটা একটা এনজাইম যার ইনহিবিশন হয় কার মাধ্যমে, যে ম্যালোনেট আছে আর সাকসিনেট আছে। তো সাকসিনেট হচ্ছে সাবস্ট্রেট আর ম্যালোনেট হচ্ছে ইনহিবিটর। তো এটা যদি সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ধরি এটাকে, তো কী হয় যে ইনহিবিটর হচ্ছে ম্যালোনেট, তো ম্যালোনেট যুক্ত হয়ে যায় এখানে, ফলে কী হয় যে সাকসিনেট যেটা সেটা যুক্ত হতে পারে না, আর সাকসিনেট যুক্ত না হলে কি প্রোডাক্ট তৈরি হবে না, ফলে এইভাবে তার যে রিয়াকশানটা সেই প্রোডাক্ট তৈরি হওয়ার ক্ষমতা সেটা কমে যায়। Such competitive inhibitors are often used in the control of bacterial pathogen. তো এই যে বৈশিষ্ট্যটা, যে এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে ইনহিবিশন করছে, তো এটা ব্যাকটেরিয়াল প্যাথোজনকে আটকাবার জন্য ব্যবহার করা হয়। তো হয়তো কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের দেহে আক্রমণ করলো, তো আমরা বাইরে থেকে ইনহিবিটার দিলাম, সেই ইনহিবিটারগুলো তখন এই এনজাইমে যুক্ত হলো, ব্যাকটেরিয়া যুক্ত হতে পারছে না, ফলে ব্যাকটেরিয়া আস্তে আস্তে মারা যাবে। তো এটা হলো কম্পিটিটিভ ইনহিবিটার, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আছে ক্লাসিফিকেশন আর নমেনক্লেচার অফ এনজাইম। তো এনজাইমের যে কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখলাম। তো এবার যেটা আছে ক্লাসিফিকেশন আর নমেনক্লেচার, যে কী কী ভাগ আছে এনজাইমের আর এর নামকরণ কীভাবে করা হয়। থাউজেন্ডস অফ এনজাইমস হ্যাভ বিন ডিসকভার্ড, আইসোলেটেড অ্যান্ড স্টাডিজ। হাজার হাজার রকমের এনজাইম আছে, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, তাদেরকে নিয়ে পড়াশোনা করা হয়েছে। মোস্ট অফ দিস এনজাইম have been classified into different group based on the type of reaction they catalyze. তো তারা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করছে বা ক্যাটালাইজড করছে তার উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন রকম ভাগে বিভক্ত করা হয়েছে। Enzymes are divided into 6 classes, each with 4 to 13 subclasses and named accordingly by 4-digit number. তো এনজাইমের কী আছে, 6টা ক্লাসে একে বিভক্ত করা হয়। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আবার 4 থেকে 13টা সাব ক্লাস থাকে এবং এদেরকে 4টে ডিজিটের মাধ্যমে নামকরণ করা হয়। তো ডিটেলস এগুলো পড়তে হবে। তো এই যে 6টা ক্লাস সেগুলো কী কী, অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজেনেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ আর আইসোমারেজ, 6টা ক্লাস আছে। সাব ক্লাসগুলো আমাদের সিলেবাসে নেই, এগুলো উঁচু ক্লাসে আছে। তো প্রথমে আসছে অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজেনেজ। তো নাম দেখে বোঝা যাচ্ছে এনজাইম হুইচ ক্যাটালাইজ অক্সিডো রিডাকশন বিটুইন টু সাবস্ট্রেট এস অ্যান্ড এস ড্যাশ। তো কী হবে, অক্সিডেশন রিডাকশন এরকম বিক্রিয়া হবে। তো একটা রিডিউসড হচ্ছে, তো আর একটা অক্সিডাইজ হচ্ছে, এরকমভাবে যদি হয়, তো যে প্রথমে এস রিডিউসড অবস্থায় ছিল সেটা অক্সিডাইজ হলো, তো এস ড্যাশ অক্সিডাইজ অবস্থায় ছিল সেটা রিডিউস হলো। অর্থাৎ অক্সিডেশন রিডাকশন রিয়াকশনের মাধ্যমে যে এনজাইমের কার্যকারিতা হয় সেটা হলো অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজেনেজ। Transferase enzyme catalyzing a transfer of a group G other than hydrogen between a pair of substrate and S and S dash. তো ট্রান্সফারেজ কি ট্রান্সফার করবে, কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করবে একটা এনজাইম থেকে আরেকটাইতে, কিন্তু হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেনের ট্রান্সফারটা ধরা হয় না, বাদবাকি অন্য কোনো গ্রুপকে, যেমন SG, এর মধ্যে জি গ্রুপটা ছিল, তো জি গ্রুপটাকে এস ড্যাশের মধ্যে ট্রান্সফার করা হয়, এস ড্যাশ জি তৈরি করা হলো, আর যে সাবস্ট্রেট এস ছিল সেটা আলাদা হয়ে গেল, তা জি গ্রুপটা কী হলো, এস ড্যাশের মধ্যে ট্রান্সফার করা হলো। তো এইটা হলো ট্রান্সফারেজ এনজাইম এই ধরনের বিক্রিয়াগুলিকে ক্যাটালাইজড করে। হাইড্রোলাইজেজ এনজাইম কি, এনজাইম ক্যাটালাইজিং হাইড্রোলাইসিস অফ এস্টার, ইথার, পেপটাইড, গ্লাইকোসাইডিক, সিসি, সি হ্যালাইড, পিএন বন্ড। হাইড্রোলাইসিস বলতে ভাঙতে সাহায্য করে, যেমন এস্টারকে, ইথারকে, পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, সিসি বন্ড, সি হ্যালাইড, পি বন্ড, এই সমস্ত বন্ডগুলোর মধ্যে হাইড্রোলাইসিস করতে সাহায্য করে, অর্থাৎ জলের মাধ্যমে সেগুলোকে ভাঙতে সাহায্য করে। যে সমস্ত এনজাইম সেগুলো হচ্ছে হাইড্রোলাইসিস। লাইয়েজেস কি, এনজাইম দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ ফ্রম সাবস্ট্রেট বাই মেকানিজম অদার দেন হাইড্রোলাইসিস লিভিং ডাবল ব্যান্ড। তো হাইড্রোলাইসিস ছাড়া যদি অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা গ্রুপ ভেঙে যায় বা বাদ হয়ে যায়, তো সেটা হচ্ছে লাইয়েজেরও মাধ্যমে গ্রুপ রিমুভ হয় বা বাদ পড়ে যায় বা আলাদা হয়, কিন্তু এটা কি হাইড্রোলেজ না, অর্থাৎ জলের কোনো ব্যবহার হয় না। এক্ষেত্রে কোনো একটা বন্ড ভেঙে যায় এবং নতুন বন্ড ফর্মেশন হয়। যেমন এখানে এক্সাম্পল আছে যে এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা মলিকুল, তো এই দুটো আলাদা আলাদা বাইরে বেরিয়ে গেল, আর যে সি ছিল সেটা সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড হয়ে গেল, আর এক্স ওয়াই আলাদা হয়ে গেল। তো এটা হচ্ছে লাইয়েজ, যে কোনো একটা গ্রুপ অনেকগুলো গ্রুপ সাবস্ট্রেট থেকে আলাদা হবে এবং ডবল ব্যান্ড তৈরি করবে।
রেক্স ও আর গ্রুপ আলাদা হয়ে গেছে, আর এখান থেকে ডবল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড থেকে কার্বন ডবল বন্ড তৈরি হয়েছে। তো এটা হচ্ছে লাইগেজ। তো আইসোমারেজ ইনক্লুড অল এনজাইম ক্যাটালাইজিং ইন্টারকনভার্সন অফ অপটিক্যাল জিওমেট্রিক্যাল পজিশন আইসোমার। তো আইসোমারেজ এনজাইমটা কী করে, যে আইসোমারের কনভার্ট করে, যে এক প্রকার আইসোমার থেকে আরেক প্রকার আইসোমারে কনভার্ট, যেমন অপটিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার, পজিশন আইসোমার, চেন আইসোমার, ফাংশনাল আইসোমার, যে আইসোমারগুলো আমরা পড়েছি কেমিস্ট্রিতে। তো এক রকমের আইসোমার থেকে আরেক রকমের আইসোমারে কনভার্ট করবে, সেই সমস্ত এনজাইমগুলো হচ্ছে আইসোম্যারেজ। লাইগেজ কি, এনজাইম ক্যাটালাইজিং দ্য লিঙ্কিং টুগেদার টু কম্পাউন্ডস। লাইগেজ মানে কি, যুক্ত হওয়া। তো লাইগেজ কি করে, যে দুটো কম্পাউন্ডকে যুক্ত করে, যে সমস্ত এনজাইম দুটো কম্পাউন্ডকে যুক্ত করতে সাহায্য করে তাদেরকে, সেই সমস্ত এনজাইমকে লাইগেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। যেমন এনজাইম হুইচ ক্যাটালাইজ, যেমন সিও বন্ড, সিএস বন্ড, সিএন বন্ড, পিও বন্ড ইত্যাদি। যে সমস্ত এনজাইম এরও সিও বন্ডকে যুক্ত করবে, কার্বনের সঙ্গে সালফারকে যুক্ত করবে, কার্বনের সঙ্গে নাইট্রোজেনকে, ফসফরাসের সঙ্গে অক্সিজেনকে, এই সমস্ত বন্ডগুলো যারা তৈরি করে তারা হচ্ছে লাইগেজ। তো এরপরে আসছে কোফ্যাক্টরস, এটা একটা আলাদা পার্ট। তো এনজাইমের পার্টগুলো বোঝা হলো, নাম দেখেই বোঝা যায় বেশিরভাগ এনজাইমগুলো যে কোনটা কী কাজ করে। আর এই যে সিরিজটা কিন্তু ইম্পর্টেন্ট, এমন না যে যেমন তেমনভাবে দেওয়া আছে। অক্সিজেন রিডাক্টেজ হচ্ছে 1, এটা ট্রান্সফারেজ 2, হাইড্রোলেজ 3, লাইগেজ 4, আইসোমারেজ 5, আর লাইগেজ হচ্ছে 6। এটা কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে দেওয়া আছে। তারপর আছে কোফ্যাক্টরস। এনজাইমস আর কম্পোজড অন অর সেভারাল পলিপেপটাইড চেনস। তো এনজাইম যেহেতু একটা প্রোটিন, তো এর মধ্যে তো অনেকগুলো পেপটাইড চেন থাকবে, এটা একটা কমন ব্যাপার। However, there are a number of cases in which non-protein constituents called cofactors are bound to the enzyme to make the enzyme catalytically active. তো কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যে এনজাইমের সঙ্গে নন প্রোটিন পার্টও যুক্ত থাকে। এনজাইম তো প্রোটিন দ্বারা গঠিত, পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যে এই এনজাইমের সঙ্গে কিছু নন প্রোটিন জাতীয় পদার্থ যুক্ত থাকে, যাদেরকে বলা হয় কোফ্যাক্টর। তো এদের কাজ কি, এদের যে এনজাইমের যে ক্যাটালিটিক পাওয়ার সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো এই যে নন প্রোটিন অংশ তাদেরকে বলা হয় কোফ্যাক্টরস। ইন দিস ইনস্ট্যান্স দ্য প্রোটিন পোর্শন অফ দ্য এনজাইম ইজ কল্ড দ্য অ্যাপোএনজাইম। 3 kinds of cofactor may be identified: prosthetic groups, coenzymes and metalloins. তো এই যে ধরা যাক এটা একটা এনজাইম, তো এর মধ্যে এটা হচ্ছে কোফ্যাক্টর। তো এক্ষেত্রে এই যে প্রোটিনের অংশ এটা হচ্ছে অ্যাপোএনজাইম বলে, আর এই যে এটা হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপোএনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে বলা হয় কোফ্যাক্টর। তো এই কোফ্যাক্টরটা আবার 3 প্রকার হতে পারে, একটা প্রস্থেটিক গ্রুপ, একটা কোএনজাইমস, আর একটা হচ্ছে মেটালাইন্স। 3 প্রকারের হতে পারে এই কোফ্যাক্টরটা, প্রস্থেটিক গ্রুপ, মেটালাইন্স আর কোএনজাইমস। তো এবার একে একে দেখা যাক প্রস্থেটিক গ্রুপ কেমন, কোএনজাইম কেমন, মেটালাইন কেমন। তাহলে কি, এই যে এই তিনটে প্রত্যেকটা কিন্তু নন প্রোটিন পার্ট, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, মেটালাইন্স, এগুলো প্রত্যেকটা হচ্ছে কোফ্যাক্টরস, আর কোফ্যাক্টরস হচ্ছে নন প্রোটিন পার্ট, মানে প্রোটিন দ্বারা গঠিত নয়। তো কি, prosthetic groups are organic compounds and are distinguished from other cofactor in that they are tightly bound to the apoenzyme. তো prosthetic group হচ্ছে কি অর্গ্যানিক কম্পাউন্ড, জৈব যৌগ, এবং অন্যান্য কোফ্যাক্টরের থেকে আলাদা কীভাবে, যেটা টাইটলি বাউন্ড থাকে অ্যাপোএনজাইমের সঙ্গে। এই যে অ্যাপোএনজাইমের সঙ্গে যুক্ত আছে, এটা টাইটলি বাউন্ড থাকে, যে যুক্ত থাকে সেটা অত্যন্ত স্ট্রংলি বন্ড থাকে, খুব শক্তভাবে যুক্ত থাকে, এবং এটা একটা হচ্ছে জৈব যৌগ। For example, in peroxidase and catalase, which catalyze the breakdown of hydrogen peroxide to water and oxygen, heme is the prosthetic group and it is a part of the active site of the enzyme. তো এখানে একটা প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে হিম, একটা প্রস্থেটিক গ্রুপ যেটা পারঅক্সিডেজ ও ক্যাটালেজ যে এনজাইম আছে তার সঙ্গে যুক্ত থাকে। তো এটা কী করে, যে H2O2 যেটা আছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, তো সেখান থেকে ওয়াটার আর অক্সিজেন যে তৈরি হয়, তো এই বিক্রিয়াতে সাহায্য করে। পারঅক্সিডেজ আর ক্যাটালেজ আছে, এই সমস্ত এনজাইমের সঙ্গে কী থাকে, এই যে হিম আছে, এই হিম প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে। তো হিম হচ্ছে একটা প্রস্থেটিক গ্রুপ, সেটা পারঅক্সিডেজ, ক্যাটালেজ এই সমস্ত এনজাইমের সঙ্গে যুক্ত থাকে, এবং এটা কী করে, H2O2 যেটা আছে তাকে ওয়াটার এবং অক্সিজেনে ভেঙে দেয়। তো এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ কেমন সেটা দেখলাম, যেটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড হবে এবং এটা টাইটলি বাউন্ড থাকবে। তো তার একটা এক্সাম্পল দিয়ে দিল যে হিম, কোন রাসায়নিক বিক্রিয়া সেটাও দেওয়া হলো।
তো এরপর আসছে কোএনজাইম। কোএনজাইমস আর অলসো অর্গ্যানিক কম্পাউন্ডস। কোএনজাইমসও হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। প্রোস্থেটিক গ্রুপ যেমন অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, এরাও জৈব যৌগ, বাট দেয়ার অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যাপোএনজাইম ইজ অনলি ট্রানজাইন্ট, ইউজুয়ালি ওয়াকারিং ডিউরিং দ্য কোর্স অফ ক্যাটালাইসিস। কিন্তু অ্যাপোএনজাইমের সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে ট্রানজাইন্ট, মানে খুব ঢিলভাবে থাকে, এবং যখন ক্যাটালাইসিস হয় শুধুমাত্র তখনই বাউন্ড থাকে, বাদ বাকি সময় বাউন্ড থাকে না। ট্রানজাইন্ট যে ট্রানজিশন অবস্থা, যে পরিবর্তনশীল, অতটা টাইটলি থাকে না। প্রোস্থেটিক গ্রুপ কি টাইটলি থাকে, কিন্তু কোএনজাইম টাইটলি বাউন্ড থাকে না, ট্রানজাইন্ট এবং ইউজুয়ালি ওয়াকারিং ডিউরিং দ্য কোর্স অফ ক্যাটালাইসিস, এবং শুধুমাত্র ক্যাটালাইসিসের সময়, যখন ক্যাটালাইসিস করছে ঠিক সেই সময় সেটা কাজ করে বা এই টাইটলি এই বন্ড হয়ে থাকে। Furthermore, coenzyme serve as cofactor in a number of different enzyme catalyzed reaction. কোএনজাইমও আছে অনেকগুলো এক্সাম্পল যেখানে কোএনজাইম কোফ্যাক্টর হিসাবে কাজ করে। দ্য এসেন্সিয়াল কেমিক্যাল কম্পোনেন্ট অফ মেনি কোএনজাইম আর ভিটামিন। কিন্তু বেশিরভাগ কোএনজাইমই কী হচ্ছে ভিটামিন প্রকৃতির হয়, ভিটামিনে থাকে। কোএনজাইম নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড অ্যান্ড নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট কন্টেন দ্য ভিটামিন নিয়াসিন। তো বেশিরভাগই কোএনজাইম হচ্ছে ভিটামিন গঠিত, যেমন এনএডি, এনএডিপি, এদের মধ্যে যে কোএনজাইম থাকে ভিটামিন নিয়াসিন, এটা একটা কোএনজাইম হিসাবে কাজ করে। তো কোএনজাইমের সঙ্গে প্রোস্থেটিক গ্রুপের পার্থক্যটা কি, যে এটা কি হালকাভাবে থাকে, বাউন্ড থাকে। ট্রানজাইন্স শুধুমাত্র যখন ক্যাটালিস্ট হয় তখনই এটা কাজ করে, আর ওটা টাইটলি বাউন্ড থাকে, কিন্তু দুটোই যৌগ। তো এই এক্সাম্পলে দেওয়া আছে, এটা বেশিরভাগই ভিটামিন হয়, যেমন এনএডিপি, এনএডি, এর মধ্যে ভিটামিন নিয়াসিন যেটা আছে সেটা কোএনজাইম হিসাবে কাজ করে। তো এটা হলো কোএনজাইম। এবার আসছে কি মেটাল আয়ন। এ নাম্বার অফ এনজাইম রিকোয়ার মেটাল আয়ন ফর দেয়ার অ্যাক্টিভিটি হুইচ ফ্রম কোঅর্ডিনেশন বন্ডস উইথ সাইড চেন অ্যাট দ্য অ্যাক্টিভ সাইট। তো অনেক এনজাইমের ক্ষেত্রে মেটাল আয়ন থাকে। মেটাল আয়ন মানে কি, যে মেটালের আয়ন, যেমন ক্যালসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2 মেটাল আয়ন হিসেবে কাজ করে। তো এগুলো আমরা জানি যে ক্লোরোফিলের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম +2 থাকে, হিমোগ্লোবিন নিয়ে Fe+2 থাকে। তো এই যে মেটাল আয়ন থাকে, তো মেটাল আয়ন এগুলো কোফ্যাক্টর, এগুলো তার প্রোটিন দ্বারা গঠিত নয়, তাই এগুলো কোফ্যাক্টর। তো এগুলো কী করে, ফর দেয়ার অ্যাক্টিভিটি হুইচ ফ্রম কোঅর্ডিনেশন বন্ড উইথ সাইড চেন অ্যাট দ্য অ্যাক্টিভ সাইট। তো অ্যাক্টিভ সাইট যেটা আছে তার সঙ্গে কোঅর্ডিনেশন বন্ড করে থাকে, যেমন ক্লোরোফিলের ক্ষেত্রে যে ম্যাগনেসিয়াম +2 থাকে, তো ম্যাগনেসিয়াম +2 কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তারপরে হিমোগ্লোবিনের যে Fe+2 থাকে কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো এরা কি কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফ্রম অন অর মোর কোঅর্ডিনেশন বন্ডস উইদিন দ্য সাবস্টেট। তো এরা অ্যাক্টিভ সাইডের সঙ্গেও কোঅর্ডিনেশন বন্ড করে থাকতে পারে, আবার সাবস্টেটের সঙ্গেও, সাবস্টেট যখন অ্যাক্টিভ সাইডে যুক্ত হয় তো সেই সাবস্টেটের সঙ্গেও কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে। এমন না যে শুধুমাত্র এনজাইমের সঙ্গে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, এমনকি যে সাবস্টেট যুক্ত হয় তো সেই সাবস্টেটের সঙ্গেও কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে এক বা একাধিক, এবং সেটা এক বা একাধিক কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জিঙ্ক ইজ এ কোফ্যাক্টর ফর দ্য প্রোটিওলাইটিক এনজাইম কার্বক্সিপেপটাইডেজ। যেমন কার্বক্সিপেপটাইড একটা প্রোটিওলাইটিক এনজাইম, যেখানে জিঙ্ক মেটাল আয়ন যেটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কার্বক্সিপেপটাইড এনজাইম, তার মধ্যে মেটাল আয়ন্স বা কোফ্যাক্টর হিসেবে কাজ করছে কে, জিঙ্ক। তো ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম +2, হিমোগ্লোবিনের মধ্যে Fe+2, এগুলো সবই হচ্ছে কি মেটাল আয়ন বা কোফ্যাক্টরের একটা পার্ট। তো কোফ্যাক্টরের 3টে পার্ট সেটা দেখলাম, যে প্রোস্থেটিক গ্রুপ, কোএনজাইম, মেটাল আয়ন। তো প্রোস্থেটিক গ্রুপ অর্গানিক কম্পাউন্ড, কোএনজাইম অর্গানিক কম্পাউন্ড, মেটাল আয়ন অর্গানিক কম্পাউন্ড নয়, এটা হচ্ছে একটা মেটাল। প্রোস্থেটিক গ্রুপ টাইটলি বাউন্ড থাকে, কোএনজাইম লাইটলি মানে হালকাভাবে বাউন্ড থাকে, ট্রানজাইন্ট হয়, আর মেটাল আয়ন্সও ওই কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে বাউন্ড থাকে। তো এদের মধ্যে একটা লিস্ট করে দেখে নেবে যে কোনটা কীরকম, এবং প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখবে। ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ লস্ট হোয়েন দ্য কোফ্যাক্টর ইজ রিমুভড ফ্রম দ্য এনজাইম। তো কোনো একটা এনজাইমের থেকে যদি তার কোফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিই, সেটা প্রোস্থেটিক গ্রুপ হোক, কোএনজাইম হোক, মেটাল আয়ন্স হোক, তো এনজাইমের যে কার্যকারিতা সেটা শেষ হয়ে যাবে, হুইচ টেস্টিফাইজ দ্যাট দে প্লে এ ক্রুশিয়াল রোল ইন দ্য ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম। এটা বোঝায় যে কোফ্যাক্টরের গুরুত্ব কতটা, যে কোফ্যাক্টর বাদ দিলে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কোফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে সাহায্য করছে আমাদের এটা, যে ক্রুশিয়াল রোল প্লে করে কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর কি, তার প্রকারভেদ, প্রোস্থেটিক গ্রুপ, কোএনজাইম, মেটাল আয়ন, তাদের এক্সাম্পল, তাদের বৈশিষ্ট্য, তাদের গুরুত্ব সবই পড়ানো হলো। তো এই চ্যাপ্টারটি শেষ হলো, বায়োমলিকুলস চ্যাপ্টারটি। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের চ্যাপ্টারটি পড়তে বুঝতে সুবিধা হয় তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে।
ভিডিওগুলি যদি কিছুটাও উপকার করে থাকে তো সেটা অবশ্যই, তার জন্য অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। আর তোমাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা আগে দিলে ভালো হয় তো সেটা অবশ্যই জানাবে, সেই চ্যাপ্টারগুলো আগে কভার করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।